বাগদা থেকে আপডেট আসছে টানটান লড়াই দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস টানটান লড়াই চলছে বাগদায় দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর 2200 ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর টানটান শব্দটা বলতে বাধ্য হচ্ছে দেখো 2200 কোনো ব্যাপার না যখন তখন একেবারেই পাল্টেই যেতে পারে বাগদা টানটান লড়াই চলছে দ্বিতীয় রাউন্ডে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর বাগদায় এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর প্রথমবার কন্টেস্ট করছেন একটা বিতর্ক তৈরি হচ্ছিল ইলেকশনের দিন তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমপি লেখা মায়ের গাড়ি নিয়ে ঘুরছিলেন এবং তিনি বলেছিলেন মায়ের গাড়িতে মেয়ে আসতেই পারে তাতে অসুবিধার কি আছে কিন্তু বিতর্কের মুখে পড়ে তারপরে টিভির বাংলায় খবর দেখা এবং স্টিকার ঢেকে দেওয়া হয় কিন্তু এখানে যিনি বিজেপি প্রার্থী তাকে নিয়ে বিজেপির মধ্যে একটা অসন্তোষ ছিল বাগদায় প্রশ্ন উঠছিল যে বাগদায় কেন বিজেপি ঠাকুরবাড়ির কাউকে প্রার্থী করেননি ওই ক্ষোভ বিক্ষোভে তার অনেকটাই মোটামুটি অনুমান করা গেছিল রুমেলা একটা বিষয় দেখো ঠাকুরবাড়ি থেকে এখনো পর্যন্ত দুজন জনপ্রতিনিধি রয়েছেন দুজনই এমপি একজন লোকসভার এমপি শান্তনু ঠাকুর তিনি রয়েছেন মমতা বালা ঠাকুর তিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসে এখন তৃতীয় কোনো জনপ্রতিনিধি ঠাকুরবাড়ি থেকে আসেন কি না এলে তো অবশ্যই 2-1 হয়ে যাবে তৃণমূলের দিকে পাল্লা ভারী হবে যদি না আসতে পারেন তাহলে কিন্তু মোটামুটি এটুকু বোঝা যাবে যে বাগদা চত্বরটাতে ঠাকুরবাড়ি শুধুমাত্র রাজনীতি কন্ট্রোল করে না ওখানে মতুয়াদের একটা নিজস্ব ভোট রয়েছে আলাদা তাহলে বিজেপির এই প্রার্থীর নাম ঘোষণার পর যে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল কেন ঠাকুরবাড়ির কেউ নয় সেই জায়গাটায় কিন্তু অনেকটা শিলমোহর পড়ে যাবে সেই দ্বন্দ্বটায় আমরা সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছে যাই দীপঙ্কর গণনা কেন্দ্রের যে খবর শেষ খবর আমরা যেটা পেয়েছি যদিও তৃতীয় রাউন্ডের কাজ অনেকটা গুছিয়ে এসছে কিন্তু দ্বিতীয় রাউন্ডের শেষের খবরটা এখনো পর্যন্ত আপডেট হয়েছে তা যা জানা যাচ্ছে 2200 সামথিং ভোটে মধুপর্ণা ঠাকুর এগিয়ে রয়েছে তৃতীয় রাউন্ডের কমপ্লিট হয়নি সেই কারণে এখনও তৃতীয় রাউন্ডটা বলতে পারছি না তো দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে ঠাকুর পরিবারের প্রতি মানুষের বাগদার মানুষের একটা সমর্থন এগিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে মধুপর্ণা ঠাকুর এখানে যেহেতু বনগাঁ লোকসভা কেন্দ্রের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বাগদাতে বিজেপি 20,000-এর বেশি ভোটে লিড ছিল তারপর এই কেন্দ্র বিজেপির কাছে খুব সহজ জায়গা ছিল কিন্তু সেখান থেকে তাদের প্রার্থী নির্বাচন এবং প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে জলঘোলা পরে বিজেপির একজন নির্দল হয়ে দাঁড়িয়ে যাওয়া এই ঘটনাগুলো বোধহয় কোথাও গিয়ে একটা ইম্প্যাক্ট ফেলেছে তারই পরিপ্রেক্ষিতের ফল এরকম হতে যাচ্ছে উল্টো দিকে তৃণমূল কংগ্রেসকে ক্রমশ দেখা গেছে যে তারা সংগঠিত হতে পেরেছে বিরোধী বিজেপির গাছাড়া মনোভাব যেহেতু বাই ইলেকশন প্রচারে তারা মাটি কামড়ে থাকেননি এটা আমরা বলতে পারি অ্যানালিসিস এখনো পর্যন্ত করা সত্যিই হয়তো সম্ভব নয় কারণ সময় আরও লাগবে কিন্তু এখনো পর্যন্ত কি মনে হচ্ছে তুমি তো এই বেল্টে দীর্ঘদিন ধরে রাজনীতির সংবাদ পরিবেশন করছো দেখো এই জায়গায় এখন যে জায়গা সেই অ্যানালিসিসের জায়গায় কিন্তু শুধুমাত্র যে বিজেপি বা বিরোধীদেরকে তারা সংগঠিত হতে পারেনি তাদের অসংগঠিত হয়ে থাকা বা ইলেকশনের প্রেশার কম দেওয়া এগুলো নয় এখানে শুভেন্দু অধিকারী সভা করেছেন সুকান্ত মজুমদার হেঁটেছেন ফলে একের পর এক ঘটনা যেগুলো দরকার ছিল নির্বাচনের প্রচারের জন্য সেগুলো কিন্তু হয়েছে কিন্তু যে পাশাপাশি তৃণমূল অনেক বেশি সংগঠিত হতে পেরেছে প্রত্যেক উচ্চ পর্যায়ের নেতৃত্ব এসে বাগদার মানুষের কাছে ক্ষমা চেয়েছে তারা রীতিমতো স্থানীয় নেতৃত্বদের ভুলের ক্ষমা চেয়েছেন হাত জোর করে করে এইগুলোও কিন্তু একটা প্রেশার পড়েছে কিন্তু বিজেপির ভেতরের যে অন্তর্কলহ যা পরবর্তীতে বিরোধী অন্য একটা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান সত্যজিৎ মজুমদার এই যে বিষয়গুলো উঠে আসে তাতে বিজেপি সংগঠিত নেই বাগদাতে এটা বারবার প্রকাশ হয়েছে যদিও শান্তনু ঠাকুরের ভূমিকা কি ছিল বিগত কয়েকদিনে দীপঙ্কর দেখো আমরা যদি প্রচারের জায়গাগুলো উল্লেখ করে দেখি তাহলে কিন্তু প্রচার করতে শান্তনু ঠাকুর এসেছেন এ কথা বলা যাবে না যে শান্তনু ঠাকুর প্রচার করতে আসেননি শান্তনু ঠাকুর তিনি প্রচার করেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রচারে ছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে প্রচারে ছিলেন এবং সব প্রচারে ছিলেন তারপর আমরা একটা উল্লেখযোগ্যভাবে যেটা বলতে পারি যেটা ঠাকুর বাড়ির গণ্ডগোল বা বিবাদের ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল যখন শান্তনু ঠাকুর তালা ভাঙতে গেছিলেন মধুপর্ণা তার বিরুদ্ধে অনশন করেছিলেন কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে মধুপর্ণা ঠাকুরের মুখে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কোনো কথা শোনা যায়নি আবার শান্তনু ঠাকুরের মুখেও কিন্তু মধুপর্ণা ঠাকুরের বিরুদ্ধে কোনো কথা শোনা যায়নি এই যে ভাই বোনের একটা কেমিস্ট্রি সেটা কোথাও গিয়ে একটা সুপ্তভাবে ছিল এমনটা মনে করা যেতে পারে কিন্তু সেটা কি আদৌ ছিল কিনা সেটা যদিও তারা বারবার বলেছেন রাজনীতির ময়দানে রাজনীতির মতো হবে রাজনীতির ময়দানে কাউকে কোনো ছাড় নয় কিন্তু
ফল যে জায়গায় দাঁড়াচ্ছে বা ফল যে জায়গায় এগিয়ে যাচ্ছে মধুপর্ণা ঠাকুর, তা থেকে একটা জিনিস স্পষ্ট হয়, বিজেপির ভেতরের অন্তর্কলহ বাগদাতে মেটেনি এবং তারা যে স্থানীয় প্রার্থী চাইছিল সেই স্থানীয় প্রার্থী দিলে হয়তো এরকম রেজাল্ট হতো না। আবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের যে দীপঙ্কর ছোট করে আরেকটা বিষয় জানতে চাইবো, দেখো বাকি দুটো জায়গায় মানে যেখানে দল বদল করা হয়েছিল সেখানে রায়গঞ্জে যিনি দল বদল করেছেন লোকসভায় হেরেছেন তার উপরে তৃণমূল আস্থা রেখেছে, রানাঘাট দক্ষিণ যিনি দল বদল করেছিলেন লোকসভায় হেরেছেন তৃণমূল তার উপরে আস্থা রেখেছে, এইখানে দেখো যিনি লোকসভায় হেরেছেন দল বদল করেছিলেন বিশ্বজিৎ বাবুর উপরে তৃণমূল কংগ্রেস আস্থা রাখেনি। যদি আজকে মধুপর্ণা জেতে তাহলে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ওখানকার ইলেকশন অঙ্কগুলো তৃণমূল নেতৃত্ব দারুণ কষেছিল। একদমই তাই, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তৃণমূল কংগ্রেস অঙ্কে ভুল করেছে। তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে এখানে অঙ্কে খুব সুন্দর করেছে। বিশ্বজিৎ দাস আর অন্য যে দুজনের কথা বলছো তাদের মধ্যে কিছু কিছু আলাদা বিষয় আছে। বিশ্বজিৎ দাস 3 বারের বিধায়ক, বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসের 2 বারের জয়ী বিধায়ক, পরবর্তীতে বাগদায় এসে বিজেপিতে তিনি দাঁড়িয়ে জিতেছেন। সেই জায়গা থেকে তিনি তৃণমূল কংগ্রেসে গেছেন এবং তৃণমূল কংগ্রেসে গিয়ে তিনি আবার বনগাঁ জেলার সভাপতি। এই বিশ্বজিৎ দাস আবার বনগাঁ লোকসভার প্রার্থী ছিলেন, ফলে বিশ্বজিৎ দাসের সঙ্গে ঘটনা অনেকটা লম্বা। এর পাশাপাশি এখানে কিন্তু একটা প্রসঙ্গ এসে গেছিল বা শোনা গেছিল যে সোমা ঠাকুর, শান্তনু ঠাকুরের স্ত্রী, তিনি বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে দাঁড়াতে পারেন। এই যে দাঁড়াতে পারেন সেখানেই তৃণমূল কংগ্রেস অঙ্ক করতে শুরু করে যে তারাও ঠাকুর পরিবারের কোনো একজন মানুষকে দাঁড় করাবেন, তারপরেই মধুপর্ণা ঠাকুরের নাম আসে। অর্থাৎ মধুপর্ণা ঠাকুর যখন দাঁড়িয়ে যায়, একদিকে শান্তনু ঠাকুরের স্ত্রী দাঁড়াতে পারেন শোনা গেছিল দীপঙ্কর। আজকের দিনে সকালে প্রশ্নটা করতেই হয়, এই শোনা যাওয়াটা মার্কেটে কে রটিয়ে দিয়েছিল, কে ভাসিয়ে দিয়েছিল? এটা কি বিজেপির কোনো জায়গা থেকে নাকি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই একটা অংশ ভাসিয়ে দিয়েছিল রাজনৈতিক কৌশল হিসাবে? নজর থাকবে আমাদের দীপঙ্কর, নজর থাকবে। চট করে একবার বিগল ইনফরমেশনগুলো দেখি রুমেলা। অনেক ক্ষেত্রে হয় না, মানে তোমার কথা আমি বলে দিলাম, তোমাকে বেকায়দা ফেলে দিলাম, বিষয়টা হয়তো রাজনীতির মধ্যে তেমন ভাসিয়ে দেওয়া। চট করে দেখি মনোজ বিশ্বাস রানাঘাট দক্ষিণ পিছিয়ে পড়েছেন, একটা সময় এগিয়ে ছিলেন, বিজেপির টিকিটে লড়াই করছেন। অরিন্দম বিশ্বাস বাংলাদেশ রানাঘাট দক্ষিণ পিছিয়ে পড়েছেন তিনি। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ এগিয়ে আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ কল্যাণী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত, পলিটিশিয়ান হিসেবে প্রতিষ্ঠিত নন তিনি। আজকে কি হয় নজর থাকবে। আরো একজন দল বদলু, মানস ঘোষ রায়গঞ্জে পিছিয়ে পড়েছেন, একটা সময় তৃণমূল কংগ্রেস করতেন, এখন বিজেপি করেন। যিনি দল বদল করেননি মোহিত সেনগুপ্ত, তিনি আশাবাদী ছিলেন যে যারা দল বদল করেছে মানুষ তাদের উপরে আস্থা রাখবে না, কিন্তু মোহিত সেনগুপ্ত অনেকটাই পিছিয়ে আছেন। রুমেলা, মধুপর্ণা ঠাকুর বাগদায় এগিয়ে, এতক্ষণ আমরা কথাও বলছিলাম তা নিয়েই। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিনয় বিশ্বাস বাগদায় তিনি পিছিয়ে রয়েছেন। সকাল 8টার কিছু পর পর্যন্ত তিনি এগিয়েছিলেন, আমরা সেই ট্রেন্ড দেখছিলাম। তার পাশাপাশি আমরা দেখছি গৌর বিশ্বাস বাগদায় পিছিয়ে রয়েছেন। অন্যদিকে আমরা নজর রাখবো পরবর্তী ট্রেন্ডের দিকে। 4 কেন্দ্রের রায় অশোক হালদার বাগদায় পিছিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো আর কিছুক্ষণের মধ্যেই। সুপ্তি পান্ডে মানিকতলায় তিনি এগিয়ে রয়েছেন, তিনি কনফিডেন্ট, তার অন্য লেভেলেই ছিল। আমরা সকাল থেকে দেখেছিলাম যখন থেকে গণনা শুরু হয়েছিল এখনো পর্যন্ত সেই ট্রেন্ড বজায় রয়েছে। কল্যাণ চৌবে হতাশার সুর বোধহয় আরও জোরালো হবে, কারণ এখনো পর্যন্ত ট্রেন্ড বলছে তিনি পিছিয়ে রয়েছেন। রাজীব মজুমদার মানিকতলা থেকে বামেদের প্রার্থী, তিনি পিছিয়ে রয়েছেন। সুপ্তি পান্ডে মা এগিয়ে রয়েছেন, মা ভালো ফল করবেন। শ্রেয়া পান্ডে আজকে বলছেন মায়ের সঙ্গে তিনি ডোর টু ডোর প্রচারে গেছেন। রুমেলা, শ্রেয়া পান্ডে কিন্তু সুমনকে জানিয়েছিলেন যে তাকে তিনি শুনেছেন লোকমুখে বা এদিক ওদিক থেকে যে তাকে প্রচারের থেকে বা নির্বাচনের কাজের থেকে দল একটু সরে থাকতে বলেছে। সব থেকে বড় কথা, বাকি জায়গাগুলো দেখো, আমরা যে ইকুয়েশনগুলো দেখছি মানিকতলার ক্ষেত্রে একটু অন্যরকম। আজকে যদি সুপ্তি পান্ডে জেতেন তাহলে শ্রেয়া পান্ডের পরিচয়টা কি? সুপ্তি পান্ডের মেয়ে হিসেবেই থেকে যাবে। তারও কিন্তু পলিটিক্যাল ক্যারিয়ার অনেকটাই নির্ভর করছে আজকের এই রেজাল্টের পরে। সুপ্তি পান্ডে তিনি কি বলছেন শোনাবো, পাশাপাশি শোনাবো রুমেলা যে কথা বলছিল সকাল সকাল হতাশার সুর কল্যাণ চৌবের গলাতে। একদম দেখবেন আমি কল্যাণ চৌবের এগেনস্টে একটা কথাও বলিনি, একটা শব্দ উচ্চারণ করিনি, এবং আমাদের ছেলেদের স্ট্রিক্টলি বারণ করেছি যে উনি ওনার গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকটা জায়গায় যাবার, প্রত্যেকটা জায়গাকে ভিজিট করবার, সেখানে ওনাকে যেন কোনোভাবে বাধা দেওয়া না হয়। উনি তো ওই দিন অভিযোগ করলেন যে 31-ই বারংবার বাধা পেয়েছে। বকেছি তাদের জন্য, খুব সোচ্চায় আমাকে জানাতে এসেছিল, বাধা দিয়েছি, আর ভুল করেছো। আলাম ভুল করেছো, সে ছেলেগুলোকে ধরে আনুন, এক্ষুনি বলবে। আলাম কান মুলে ছিঁড়ে দেবো, ভুল করেছো, আমি পছন্দ করি না এসব। ছোটোগুলো হয় না, গো ব্যাগ বলেছি। আমি বললাম একেবারে
এগুলো অসম্ভ্রম করা মানুষকে একেবারেই পছন্দ করি না। সেই কল্যাণ চৌবে আবারও মামলার পর ছেলে কথা বলবে, দুটো তো দুষ্টামি করবে, সেই দুটোকে কান ধরে উঠবোস করে শেখাতে হবে, এরকম তো আমি পছন্দ করি না। বারবারই বলছি এগুলো আমি পছন্দ করি না। মানিকতলা বৌদিকেই চাইছে। দেখা যাক, আগে দাদা চাক, মমতা তো চেয়েছেন, এবার দাদা চাইলে ডেফিনেটলি মানিকতলা বৌদিকে পাবে। বৌদি তো ছিলই, আলাদা করে পাওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি কোনো স্ট্যাম্প, কোনো ডেজিগনেশন দিয়ে তোমার কাজকে সীমাবদ্ধ রাখা যায় না। ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং দের ইজ অলওয়েজ এ ওয়ে ওপেন টু ইউ। তো তার জন্যে তোমার স্ট্যাম্প দরকার লাগে, কিন্তু কাজ সবসময় করলেই হয়, করলেই কাজ হয়। স্ট্যাম্প নেই তাই কাজ করতে পারছি না, এতে আমি বিশ্বাস করি না। লোকসভাতে আপনারা ৩,৫৭৫ ভোটে এগিয়েছিলেন, এবার কি ব্যবধান তার থেকে বাড়বে? ডেফিনেটলি ৩,০০০, আমরা তো ১০,০০০-এ জিতছিলাম, একটা ওই ৩১-এ গিয়েই আটকে গেছিল। প্রায় ৬,০০০-এর বেশি ব্যবধান ছিল ওখানে, ওটাই একটু সামলাতে হবে আমাকে। ৩০ নম্বর ওয়ার্ডে যদি আমার ভাগ্য প্রসন্ন না হতো আমি মারা যেতাম। যেরকমভাবে মব ভায়োলেন্স করছিল, ২৫-৫০ জন লোক লোহার রড পাথর নিয়ে আমার উপর আক্রমণ করেছিল, গাড়ি পুরোপুরি ভেঙে দিয়েছে। কিওয়ার্ডটি না থাকলে আমি রক্ষা পেতাম না, মাথায় যদি আঘাত লাগতো আমি মারা যেতে পারতাম। আমার মনে হয় একটা উপনির্বাচনকে কেন্দ্র করে যে হিংসা, যে সন্ত্রাস, যে ভোট লুট পশ্চিমবাংলা দেখলো, যে পৃথিবী দেখছে, পশ্চিমবাংলার নাম এতে ভালো হচ্ছে না। একটা উপনির্বাচনে জয় পরাজয় লেগে থাকবে, সরকার ভাঙবে বা গড়বে না, কিন্তু যে মেসেজ আমরা দিচ্ছি, মানুষ কোনো না কোনো দিন উঠে দাঁড়াবে, জাগবে, এবং মানুষ যেদিন মাঠে নামবে সেদিন এই শাসন, প্রশাসন এবং শাসকের কঠিন সময় শুরু হবে। মানুষ মাঠে নেমে ভোটটা দিয়েছে, মানুষ মাঠে নেমে যেই রায় দিয়েছেন ভোট বাক্সে, তারই প্রাথমিক ট্রেন্ডে যে কথা বলছেন কল্যাণ চৌবে, বারবার বলতেই হচ্ছে, একটা হতাশা কিন্তু আমরা বুঝতে পারছি। আর নির্বাচনের আগে আমরা বারবার একটা বিতর্কের কেন্দ্রে আসতে দেখেছিলাম এই কল্যাণ চৌবেকে। একটা অডিও রেকর্ডিং, একটা ফোন কল, আর যার সঙ্গে হয়েছিল এই বিষয়টা সেই কুণাল ঘোষ, তিনি আত্মপ্রত্যয়ী সেদিনও ছিলেন, তিনি আজও আছেন। তার বক্তব্য না শোনালেই নয়। একটা বিপুল জয় শক্তি পাণ্ডে জিততে চলেছেন, এবং লোকসভা নির্বাচনে যে প্রেক্ষিতে যে ফল ছিল, আমরা আবার একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, তার পরিচালনায় একদম একটা নির্দিষ্ট পরিকল্পনা, জনসংযোগ, বহু মানুষ আর বিজেপিকে ভোট দেননি, তৃণমূলের কাছে সেই ভোট ফেরত আসছে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিততে চলেছে।